আজ আমি আলোচনা করব বেঙ্গলি ফোক সং অর্থাৎ লোকসঙ্গীত। সঙ্গীত অর্থাৎ লোকসঙ্গীত সম্পর্কে আমরা যখন আলোচনা করব তখন আমাদের আগে জানতে হবে যে এটা কী জিনিস। সঙ্গীত প্রকৃতির দান। এই সংজ্ঞা অনুযায়ী সঙ্গীতের শ্রেষ্ঠ উদাহরণ হল লোকসঙ্গীত। গাছপালা, নদী নালা ঘেরা গ্রাম্য পরিবেশের সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাত্রার অভ্যস্ত গ্রাম্য মানুষের মনে স্বতঃস্ফূর্তভাবে যে সঙ্গীত উদ্ভূত হয় তাই লোকসঙ্গীত নামে খ্যাত। ভৌগোলিক অবস্থানজনিত প্রাকৃতিক পরিবেশের তারতম্য হেতু অঞ্চলভেদে লোকসঙ্গীতের ধরন প্রকৃতিও কিন্তু বৈচিত্র্যময়। নদীমাতৃক পূর্ববঙ্গের ভাটিয়ালি গানের সুর ও চরিত্র ও মরুময় রাজস্থানের উট চালকদের গান অনিবার্য কারণেই এক হতে পারে না। অবশ্য এই বৈচিত্র্য নিছক বাহ্যিক। আভ্যন্তরীণ ভাবের ক্ষেত্রে সর্বদেশের লোকসঙ্গীতের মধ্যে একটি মূলগত ঐক্য বর্তমান। কারণ দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, ব্যথা বেদনা, জন্ম মৃত্যু, বিবাহ বা অন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সরল প্রাণ গ্রামবাসীর মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তা প্রায় সব দেশেই মোটামুটিভাবে একই রূপ। দেশ কাল ও যুগের পরিস্থিতি ভেদে লোকসংস্কৃতির শাখাগুলির কিছু কিছু রূপান্তর, পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে, কিন্তু সেটা একেবারেই বিনষ্ট হয়নি। সমাজবদ্ধ গ্রাম্য জীবন যতদিন থাকবে লোকসঙ্গীতের অস্তিত্বও ততদিনই অব্যাহত থাকবে। সরল প্রাণের স্বাভাবিক অনুভূতির প্রকাশই যেখানে লোকসঙ্গীতের উৎস, সেখানে সেটা কোনো বিজ্ঞান বা ব্যাকরণের অপেক্ষা রাখে না। কোনো একই অঞ্চলের বিশেষ ধরনের লোকসঙ্গীত যুগ যুগ ধরে এরূপ সুর বৈশিষ্ট্য নিয়ে প্রচলিত থাকবার পর অবশ্য কোনো কোনো ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যাকরণবদ্ধ হইয়া শাস্ত্রীয় সঙ্গীতের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে যায়। ভাবলেই আমরা বিস্মিত হই যে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে বহু রাগ প্রচলিত আছে যা এককালে লোকসঙ্গীতের পর্যায়ে ছিল। পশ্চিম ভারতের আহির অঞ্চলের গোয়ালিনীরা প্রত্যহ প্রত্যুষে দুধের পসরা মাথায় করে শহরের দিকে যাবার সময় যে বিশেষ সুরে গান গাইত তা থেকেই পরবর্তীকালে আহির ভৈরব রাগের সৃষ্টি হয়।
ভারতবর্ষে লোকসঙ্গীতের জগৎটি এত সমৃদ্ধ ও বৈচিত্র্যমণ্ডিত যে গুণগত সম্পদের বিচারে একে রাগাশ্রিত সঙ্গীতের পরেই স্থান দেয়া যায়। এর কোনো শাখা আবার এত জটিল ও সুরসম্ভারে সমৃদ্ধ যে তা শাস্ত্রীয় সঙ্গীতের স্বীকৃতি পাবার যোগ্য। বাংলাদেশের কীর্তন গান হল লোকসঙ্গীতের এরূপ একটি শাখা। লোকসঙ্গীতে ব্যবহৃত সহায়ক বাদ্যযন্ত্র এই সঙ্গীত ধারার অনুকূলে সৃষ্ট ও প্রচলিত। এক কথায় সব কিছু নিয়ে ভারতের সমৃদ্ধ লোকসঙ্গীতের একটি নিজস্ব স্বয়ং সম্পূর্ণ পরিমণ্ডল রয়েছে। ভারতীয় সমাজ জীবনে লোকসঙ্গীতের এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে প্রচলিত বিশেষ গানের অভাবে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অসিদ্ধ থেকে যায়। বহু যুগ আগে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে লোকসঙ্গীতের অসংখ্য ধারা প্রচলিত আছে। এদের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাউল গান, নদীমাতৃক ভাটিয়ালি গান, উত্তরবঙ্গে প্রচলিত হালকা রসের চটকা গান এবং করুণ রসসমন্বিত ভাওয়াইয়া গান, মালদহে প্রচলিত গম্ভীরা গান, মির্জাপুরের কাজুরি, মারোয়ারের মার, উত্তরপ্রদেশের বিদেশিয়া, বেহুলা প্রভৃতি, রাজস্থানের শঙ্খরিয়া, পানিহারি, ইন্দ্রলি, ঘমরা, ইরানি, হিটকি, গুলাং, স্বপ্নি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বাংলাদেশের কবি গান, তরজা গান, ঝুমুর, ভাটের গান, ভাদু গান, সারি গান, পাঁচালি, যাত্রা গান, কীর্তন ইত্যাদি লোকসঙ্গীতের অমূল্য সম্পদ। বহির্বঙ্গে ভারতের অন্যান্য প্রদেশে প্রচলিত অসংখ্য লোকসঙ্গীতের মধ্যে উর্দু ভাষায় রচিত কাওয়ালি, গজল প্রভৃতি লোকসঙ্গীত ভারতে প্রায় সর্বত্রই সমাদৃত। বিভিন্ন প্রদেশে প্রচলিত ভজন, দাদরা, হরি, বিরহা, বারহমাসা, অলেহা প্রভৃতি বিশেষ জনপ্রিয়। আসাম, বিহার ও উড়িষ্যার লোকসঙ্গীত মনে রেখাপাত করে। ত্রিপুরার লোকসঙ্গীতও সুখশ্রাব্য ও মর্মস্পর্শী। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচলিত বৈচিত্র্যময় লোকসঙ্গীতের ধারার সহিত অন্তরঙ্গভাবে পরিচিত হতে পারলে গোটা ভারতের সামগ্রিক মানসিকতা, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিপ্রেক্ষায় অগণিত
সাধারণ মানুষের জীবনযাত্রার একটি সুস্পষ্ট চিত্ররূপ মানসলোকে অঙ্কিত হয়ে যায়। পরিতাপের বিষয় যে উৎকট উদ্ভট রসাশ্রয়ী দেশি ও বিদেশি পাঁচমিশেলি গীত শ্রবণে অভ্যস্ত কতিপয় শহরবাসী ভারতের বিরাট ঐতিহ্যমণ্ডিত লোকসঙ্গীতের ধারাকে ঘৃণার চোখে দেখেন। পাশাপাশি অবশ্য তাও দেখা যায় যে শহরের প্রকৃত সংস্কৃতিবান ব্যক্তিগণ নানাভাবে লোকসঙ্গীতের পৃষ্ঠপোষকতা করে এর শ্রীবৃদ্ধি সাধনে সাহায্য করেছে। সরকারি উদ্যোগে বেতার কেন্দ্র মারফত প্রত্যহ একটি নির্দিষ্ট সময়ব্যাপী লোকসঙ্গীতের আবশ্যিক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এই লোকসঙ্গীত ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি দিল্লি থেকে প্রচারিত সঙ্গীতের জাতীয় কার্যক্রমে লোকসঙ্গীতের একাধিক শাখার অন্তর্ভুক্তি বেতার কর্তৃপক্ষের একটি উল্লেখযোগ্য প্রশংসনীয় প্রচেষ্টা। সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত ভারতীয় এই লোকসঙ্গীতকে সযত্ন পৃষ্ঠপোষকতা দ্বারা স্থিতিশীল ও শ্রীমণ্ডিত করবার জন্য প্রত্যেক সংস্কৃতবান ভারতবাসী আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করা অত্যাবশ্যকীয়। আঞ্চলিক লোকসঙ্গীত বলতে আমরা কি বুঝি? যে প্রকৃতির অকৃপণ শ্যামলিমার মধ্যে বেড়ে ওঠা সহজ সরল অনাড়ম্বর মানুষের ভিতর থেকে যে স্বতঃস্ফূর্ত সুখ দুঃখ বিরহ আনন্দের সঙ্গীত বিস্তৃত হয় তাই লোকসঙ্গীত নামে পরিচিত। দেশ কাল পাত্রভেদে এই সঙ্গীত ভিন্ন রূপের হয়। লোকসঙ্গীতকে আঞ্চলিক সঙ্গীত বলা হয়। কোনো অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক অবস্থা এবং লৌকিক সংস্কৃতি চর্চা মানুষের দেহ ও মনে এমন প্রভাব বিস্তার করে যে লোকসঙ্গীতে তার চিহ্ন অত্যন্ত স্পষ্ট। তাহলে আমরা এই আঞ্চলিক লোকসঙ্গীত সম্পর্কে আমরা কি জানছি? যে না, এটি এমন একটি সহজ সরল এবং অনাড়ম্বর মানুষের ভেতর থেকে যে স্বতঃস্ফূর্ত সুখ দুঃখ বিরহ আনন্দ ইত্যাদি ফুটে ওঠে তাকেই আমরা কিন্তু বলি লোকসঙ্গীত। অর্থাৎ সাধারণ মানুষের সাধারণ ইচ্ছেগুলো বা সাধারণ তোমাকে কি বলবো সাধারণ বক্তব্যগুলো যার মাধ্যমে ফুটে ওঠে তাকে কিন্তু আমরা বলবো আঞ্চলিক লোকসঙ্গীত। এবার এই আঞ্চলিক লোকসঙ্গীত কিন্তু দেশ বলো কাল বলো পাত্রভেদে কিন্তু সঙ্গীত ভিন্ন রূপের হয়ে থাকে। অর্থাৎ আমাদের বাংলায় যে লোকসঙ্গীত তার মধ্যে যে সুরের ব্যঞ্জনা বলো বা সুরের দোত্তক বলো তা কিন্তু আমরা আবার রাজস্থানের সেই মরুভূমির মধ্যে যে সঙ্গীত উত্থিত হয় তার সঙ্গে কিন্তু অনেক পার্থক্য থাকবে।
কারণ এই দুটোর মধ্যে আমরা কি বিশেষ পার্থক্য পাই? পার্থক্যটা হচ্ছে যে মরুভূমি অঞ্চলে যে মানুষের হাহাকার, যে মানুষের আর্তি, তা কিন্তু আমাদের এইখানে বঙ্গে যদি নদীমাতৃক কোনো লোকসঙ্গীত হয় তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে। কারণ মরুভূমি অঞ্চলে যারা থাকে তারা কিন্তু অনেক বেশি স্ট্রাগল করে থাকে। তো তাদের এই দিনের পর দিন এই সহন করাটা যে কত কষ্টকর, সেটাই কিন্তু তাদের প্রচলিত জীবনযাত্রার মাধ্যমেই তারা গানের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলে। একইভাবে আমরা বঙ্গে দেখতে পাই যে যারা ধরো এরকম আঞ্চলিক ভেদে যে প্রচুর গান রয়েছে, যে ভাটিয়ালি, শাড়ি, টুসু, ভাদু ইত্যাদি, প্রত্যেকটি গানের কিন্তু বিশেষত্বটা আলাদা। আচ্ছা, তাহলে আঞ্চলিক ভিত্তিতে লোকসঙ্গীতকে আমরা মোটামুটি, এর আগেও আমি বলেছিলাম যে 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে পূর্বাঞ্চলের লোকসঙ্গীত, 2 হচ্ছে উত্তর বাংলার লোকসঙ্গীত, 3 মধ্য অঞ্চলের লোকসঙ্গীত, 4 হচ্ছে রাঢ় বঙ্গের লোকসঙ্গীত। পূর্বাঞ্চলের যে লোকসঙ্গীত সেগুলির মধ্যে যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা প্রভৃতি নদী অঞ্চলে সীমাবদ্ধ। সেই জন্য এইসব অঞ্চলে যে গানগুলি গাওয়া হয় সেগুলি হচ্ছে ভাটিয়ালি, শাড়ি, জারি ইত্যাদি গান। আর উত্তর বাংলা লোকসঙ্গীতটা কি, যে পদ্মার উত্তরে হিমালয়ের পাদদেশ পর্যন্ত যে বিস্তৃত যে অঞ্চল, সেই অঞ্চলে গাওয়া হয় ভাওয়াইয়া, চটকা, গম্ভীরা ইত্যাদি। মধ্য অঞ্চলের লোকসঙ্গীত কোনগুলো? না, ভাগীরথীর পূর্ব, বদ্বীপ ও মধ্যাঞ্চলে সীমাবদ্ধ যে অঞ্চল, এই অঞ্চলে কি কি গাওয়া হয়? না, বাউল, বোলান, ঝাপান ইত্যাদি। আর রাঢ় অঞ্চলের লোকসঙ্গীতের ক্ষেত্রে আমরা কি পাই? না, এটি ভাগীরথীর পশ্চিমাঞ্চলে নিবদ্ধ। এইসব জায়গায় ভাদু, টুসু, ঝুমুর, লেটো, পটুয়ার গান ইত্যাদি গাওয়া হয়। তাহলে দেখো, এই আঞ্চলিক ভিত্তিতে প্রত্যেকটি জায়গায়, যেমন পূর্ব, উত্তর, মধ্য, রাঢ়, প্রত্যেকটি অঞ্চলের যে লোকসঙ্গীত অর্থাৎ সেখানকার যে জীবনযাত্রা, তার উপর নির্ভর করে কিন্তু সেখানের লোকসঙ্গীত গানগুলো তৈরি। যেমন যেগুলো নদী অঞ্চলে সীমাবদ্ধ অর্থাৎ পূর্বাঞ্চলে যে লোকসঙ্গীত সেগুলো একরকম, উত্তর বাংলা লোকসঙ্গীত যেমন পদ্মার হিমালয় পাদদেশে যে পর্যন্ত বিস্তৃত সেগুলো হচ্ছে আবার একরকম করে গাওয়া হয়। সেখানে ভাষার বা গায়ন রীতি একটু অন্য ধরনের। একইভাবে মধ্য অঞ্চলের যে লোকসঙ্গীত রয়েছে সেগুলোও কিন্তু বাউল, বোলান, ঝাপান ইত্যাদি আবার যেভাবে গাওয়া হয় সেভাবে আবার টুসু, ঝুমুর, পটুয়া গান ইত্যাদি এগুলো কিন্তু সেভাবে গাওয়া হয় না। তাহলে অঞ্চল ভিত্তিক অনুযায়ী এবং সেখানকার পরিবেশ অনুযায়ী সেই গায়ন রীতিগুলো কিন্তু ভিন্ন। নদীমাতৃক দেশে একরকমভাবে গাওয়া হয়, যেখানে পাহাড় পর্বত তার মাধ্যম যেখানে রয়েছে সেখানে কিন্তু আবার আরেক রকমভাবে লোকসঙ্গীত সৃষ্টি হয়। একইভাবে আবার তৈরি হয় যেখানে মরু অঞ্চলে, সেখানে তাদের প্রতিদিন এত কঠোর পরিশ্রম করে, তারা এত কঠোরভাবে সহন করে, সেটাও কিন্তু তাদের গানের মাধ্যমে
তাদের সেই কথা সাবলীলভাবেই ফুটে ওঠে। তাহলে অঞ্চলভিত্তিক লোকসঙ্গীতগুলো গায়ন রীতি, বৈশিষ্ট্য সবই কিন্তু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে।